PRC ফাউন্ডেশন। আজকে আবার অনেকদিন পর আসলাম তোমাদের কাছে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। সো আশা করি যারা অনার্স থার্ড ইয়ার পরীক্ষা দিচ্ছ তাদের পরীক্ষা খুব ভালোই হচ্ছে। সো সামনে তোমাদের 2 তারিখে লিটারারি ক্রিটিসিজম এর পরীক্ষা, অর্থাৎ ইন্ট্রোডাকশন টু লিটারারি ক্রিটিসিজম আপ টু রোমান্টিক পিরিয়ড। সো এখানে এই কোর্সের উপরে আমাদের পিএসসি ফাউন্ডেশন কর্তৃক অনেকগুলো ভিডিও ছাড়া আছে, যে ভিডিওগুলো তোমরা অ্যারিস্টটল পয়েটিক্সের উপরে পাবে, তারপরে প্রেফেস টু শেক্সপিয়ার এর উপরে পাবে, তারপরে স্যার ফিলিপ সিডনির অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি এর উপরে পাবে। সো আজকে যে আলোচনার টপিক তা হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের উপর, বুঝতেই পারছো। তো লিটারারি ক্রিটিসিজমের পুরো লেকচার প্লেলিস্টটা তোমরা ডেসক্রিপশন লিংকে পেয়ে যাবে অবশ্যই। আর তোমার প্লেলিস্ট ঘাটাঘাটি করলে অবশ্যই সবগুলো পেয়ে যাবে। এক্ষেত্রে যেগুলো পয়েন্ট করে দেওয়া আছে প্রশ্নগুলো, সো তোমাদের জন্য এটা খুবই হেল্পফুল হবে। আর আজকে আমি আলোচনা করব উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ সম্পর্কে। বুঝতে পারছো, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ মানে প্রেফেস টু লিরিক্যাল ব্যালাডস। আচ্ছা, প্রেফেস টু লিরিক্যাল ব্যালাডস এর যে একটা প্রশ্ন, গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এটা মাস্ট মানে প্রায় আসার মতো 100% একটা সম্ভাবনা রয়েছে। সেই প্রশ্নটা হচ্ছে যে ডিসকাস প্রেফেস টু লিরিক্যাল ব্যালাডস অ্যাজ দ্য ম্যানিফেস্টো অফ ইংলিশ রোমান্টিক মুভমেন্ট। বা এই প্রশ্নটা এভাবেও আসতে পারে যে ডিসকাস প্রেফেস টু লিরিক্যাল ব্যালাডস অ্যাজ দ্য ল্যান্ডমার্ক অফ ইংলিশ রোমান্টিক ক্রিটিসিজম। সো দুইভাবে যেভাবে আসুক সমস্যা নেই, তুমি প্রশ্নটার উত্তর একই হবে, সে একভাবে লিখবে। সো সর্বপ্রথম যে বিষয়টা আসে প্রশ্ন শুরুতেই আমরা বলে থাকি তা হচ্ছে ইন্ট্রোডাকশন, অর্থাৎ ইন্ট্রোডাক্টরি লাইনগুলো কেমন হবে। সো সর্বপ্রথম যে প্রেফেস টু লিরিক্যাল ব্যালাডস এটা লেখা হয় 1802 সালে, অর্থাৎ এটা 1802 সালে পাবলিশ করা হয় ডিকশন সহকারে। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ তার লাইফ ডিউরেশনটা হচ্ছে 1770 থেকে 1850, 1770 থেকে 1850। আর উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ 1843 সালে পয়েট লরেট হিসেবে নির্বাচিত হন। এই বিষয়ে কয়েকটা সাল। আর যেহেতু এই প্রশ্নটা অবশ্যই তোমার যে সম্পর্কে, অর্থাৎ নিউ ক্লাসিক্যাল এজের ক্রিটিসিজম সম্পর্কে, সুতরাং নিউ ক্লাসিক্যাল এজের ডিউরেশনটা তুমি দিয়ে দেবে। নিউ ক্লাসিক্যাল এজের যে ডিউরেশনটা হচ্ছে 1660 থেকে 1785। আচ্ছা, এই বিষয়গুলো তুমি ইন্ট্রোডাকশনের মধ্যে দিবা। আর অবশ্যই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ সম্পর্কে বা এই প্রশ্ন রিলেটেড আরো 2-4টা লাইন তুমি তোমার ক্রিয়েটিভিটি অনুযায়ী তুমি প্রেজেন্ট করবে। তো আশা করি এইভাবে তোমার ইন্ট্রোডাকশনটা খুবই হেলদি হবে। সো এর পরবর্তী যে পয়েন্টগুলো, মেইন যে ফ্যাক্ট, যে পয়েন্ট, আসলে পয়েন্টগুলো তোমাকে অবশ্যই হেল্পফুল করবে তোমার খাতাতে 7 অথবা 8 মার্ক পেতে। তো চলো এই পয়েন্টগুলো এখন ডিসকাস করব। সর্বপ্রথম যে পয়েন্টটা আসে তা হচ্ছে যে ল্যাঙ্গুয়েজ অফ কমন ম্যান, এটা নাম্বার 1, অর্থাৎ যে সাধারণ মানুষের ভাষা। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ বলেছেন যে মানুষের যে কবিতাটার যে ভাষা হবে সেটা হবে সাধারণ মানুষের ভাষা, অর্থাৎ সাধারণ মানুষ তাদের দৈনন্দিন জীবনযাত্রায় যেসব ভাষা ব্যবহার করেছেন সেই ভাষাগুলোই কবিতার ভাষা হবে। অর্থাৎ এই কবিতার ভাষাটা অর্থাৎ বেশি আর্টিফিশিয়াল হবে না, বেশি কৃত্রিম হবে না, বেশি যে হাইপারবোলিক বা দেখা যাচ্ছে হাইলি ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ এরকম হবে না। কবিতাটার ভাষা হবে সাধারণ মানুষের ভাষা। আর এই যে বিষয়টা যে হাইলি ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ, এগুলো আসলে যে নিউ ক্লাসিক্যাল এসের যে রাইটারগুলো ছিল, যে পয়েন্টগুলো ছিল, তারা আসলে হাইলি ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজগুলো ব্যবহার করতো। কিন্তু উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ বলেছেন এটা করা যাবে না, কবিতার ভাষা হবে ডিরেক্টলি সাধারণ মানুষের ভাষা, এবং সাধারণ মানুষ দৈনন্দিন যে ভাষাগুলো ব্যবহার করে সেই ভাষাগুলোই অবশ্যই কবিতা ব্যবহার করতে হবে। এরপরে নাম্বার 2 যে পয়েন্টটা আসে সেটা হচ্ছে অ্যাভয়েডেন্স অফ ফ্রিকুয়েন্ট অর্নামেন্টস, অর্থাৎ যে অর্নামেন্টস বলতে আমরা কি বুঝি? অলংকার। দেখা যাচ্ছে মেয়েরা যেমন পরে হাতে চুড়ি, নাকে দেখা যাচ্ছে নাকফুল পরে, কানে দুল পরে, আসলে এটা হলো মেয়েদের অর্নামেন্টস। ঠিক তেমনি কবিতার অর্নামেন্টস রয়েছে। কবিতার অর্নামেন্টস গুলো কি কি? এই যে সিমিলি, মেটাফোর, হাইপারবোল, সেনেক্রোকি, এই বিষয়গুলো, এগুলো হচ্ছে কবিতার যে অলংকার, অর্থাৎ কবিতার যে অলংকার, বা এগুলো হচ্ছে কবিতার অর্নামেন্ট, অর্থাৎ কবিতার অলংকার।
আর এই বিষয়গুলো যে নিউ ক্লাসিক্যাল রাইটাররা কি করতো, তারা বেশি পরিমাণে এই সিমিলি, মেটাফোর, সাইনোডকি, তারপরে হাইপারবোলা এগুলো বেশি পরিমাণে ব্যবহার করতো। যেখানে প্রয়োজন ছিল সেখানে ব্যবহার করতো, যেখানে প্রয়োজন নাই সেখানেও তারা এক্সেসিভ পরিমাণে ব্যবহার করতো। কিন্তু উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ বলেছেন এটা অবশ্যই অ্যাভয়েড করে দিতে হবে, এটা বেশি ব্যবহার করা যাবে না। ঠিক যতটুকু প্রয়োজন, যে মাত্রায় প্রয়োজন, যেইখানে প্রয়োজন, ঠিক সেইখানে সেই মাত্রায় ততটুকু ব্যবহার করতে হবে। এটা হচ্ছে অ্যাভয়েডেন্স অফ ফ্রিকোয়েন্ট অর্নামেন্টস। এরপরে নাম্বার 3 মোস্ট ইম্পর্টেন্ট একটা ফ্যাক্ট, সেটা হচ্ছে নিউ ডেফিনিশন অফ পোয়েট্রি। তিনি তার যে প্রেফেস টু লিরিক্যাল ব্যালান্সে এই জন্য একে যে মানে রোমান্টিক মুভমেন্টে একটা ম্যানিফেস্টো হিসেবে ঘোষণা করা হয়। আসলে নিউ ডেফিনিশন অফ পোয়েট্রি, পোয়েট্রির ক্ষেত্রে নতুন একটা তিনি ডেফিনেশন দিয়েছেন। অর্থাৎ যে সেট যে ডেফিনেশনটা ছিল 18th সেঞ্চুরিতে বা নিউ ক্লাসিক্যাল এজে, আসলে এটাকে তিনি উল্টিয়ে দিয়েছেন। তিনি পোয়েট্রির ক্ষেত্রে যে নতুন একটা ডেফিনেশন দিয়েছেন তা হচ্ছে পোয়েট্রি ইজ এ স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিংস, ইট টেকস ইটস অরিজিন ফ্রম ইমোশন রিকালেক্টেড ইন ট্র্যাঙ্কুইলিটি। অর্থাৎ পোয়েট্রি ইজ স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিংস, অর্থাৎ পাওয়ারফুল ফিলিংসটা থাকবে এবং স্পন্টেনিয়াস মানে স্বতঃস্ফূর্ত, অর্থাৎ যে প্যাশনটা থাকবে, যে ইমোশনটা থাকবে, যে ফিলিংসটা যে থাকবে সেটা হবে স্পন্টেনিয়াস, স্বতঃস্ফূর্ত এটা। আর এটা কি হবে, টেক্স ইটস অরিজিন ফ্রম ইমোশন, এবং এটা কোথা থেকে আসবে, ইমোশন অর্থাৎ মানুষের যে প্যাশন, ইমোশন, সেন্টিমেন্ট, আবেগ থেকে, এখান থেকে এটার উৎপাদন হবে। আর রিকালেক্টেড ইন ট্র্যাঙ্কুইলিটি, এবং এটা রিকালেক্টেড কোথায় হবে, ট্র্যাঙ্কুইলিটি, ঠান্ডা পরিবেশে। দেখো এখানে কিন্তু তিনি কালেক্ট বলেননি, তিনি বলছেন রিকালেক্টেড ইন ট্র্যাঙ্কুইলিটি। অর্থাৎ কবি আসলে এটা দেখবেন, তা পর্যবেক্ষণ করবেন, তারপর সেটা তার কি হৃদয়ে আসবে, অর্থাৎ হৃদয় হিট করবে ওই বিষয়টা, তারপর তিনি আবার এখান থেকে কি করবেন, এটা উৎপাদন করবেন। সেটা কোন পরিবেশে, ঠান্ডা পরিবেশে, ট্র্যাঙ্কুইলিটির মাধ্যমে। এটাই হচ্ছে যে কবিতার তার যে ডেফিনেশন। আর এইটাই একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফ্যাক্ট এই রোমান্টিক মুভমেন্টের। সো এরপরে নাম্বার 4 যে বিষয়টা আসে সেটা হচ্ছে ডেমোক্রেটিক অ্যাটিটিউড। অর্থাৎ পোয়েট্রি লেখার ক্ষেত্রে ডেমোক্রেটিক অ্যাটিটিউড থাকতে হবে অবশ্যই। কারণ আসলে যে ডেমোক্রেসি বলতে আমরা কি বুঝি, ডেমোক্রেসি বলতে বুঝি গণতন্ত্র, কিন্তু পোয়েট্রি ডেমোক্রেসি বলতে কি বুঝি, যে পোয়েট্রি যে সাবজেক্ট ম্যাটার, পোয়েট্রি যে ল্যাঙ্গুয়েজ, এগুলো যখন চুজ করব, এগুলো অবশ্যই নিজের মতামত থাকতে হবে এবং কবির নিজের ফিলিংসটা থাকতে হবে। এক্ষেত্রে দেখা যাচ্ছে আর্টিফিশিয়াল কিছু থাকবে না বা ধরা বাঁধা নিয়ম থাকা যাবে না, যেটা ছিল নিউ ক্লাসিক্যাল এজে। সেখানে ধরা বাঁধা নিয়ম ছিল, কিন্তু এই প্রেফেস টু লিরিক্যাল ব্যালাডস উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ বলেছেন আসলে পোয়েট্রির ক্ষেত্রে এরকম কোনো ধরা বাঁধা নিয়ম থাকা যাবে না, অর্থাৎ ডেমোক্রেসি থাকতে হবে। এরপরে নাম্বার 5 যে পয়েন্ট আসে তা হচ্ছে যে ডিরেক্ট রিঅ্যাকশন এগেইনস্ট নিউ ক্লাসিক্যাল এজ। অর্থাৎ তিনি তার প্রিফেস টু লিরিক্যাল ব্যালাডসে এই নিউ ক্লাসিক্যাল এজের ব্যাপক সমালোচনা করেছেন। তিনি বলেছেন যে আসলে তাদের যে পোয়েটিক ডিকশনটা ছিল, তারপর সাবজেক্ট ম্যাটারটা ছিল পোয়েট্রির ক্ষেত্রে, আবার যে ল্যাঙ্গুয়েজটা ছিল, এটা তিনি ডিরেক্টলি অপোজিট একটা নিজের ধারণা তুলে দিয়েছেন যে আসলে এটা করা যাবে না। কারণ পোয়েট্রির ভাষা হতে হবে সাধারণ মানুষের ভাষা, আবার পোয়েট্রি যে আসবে এটা আসলে কৃত্রিম, আর্টিফিশিয়াল হবে না, এটা হবে ডিরেক্টলি প্যাশনেট, অর্থাৎ আবেগপূর্ণ, এবং যেটা আছে সেটাকে তুলে ধরতে হবে। এবং এই দেখা যাচ্ছে তাদের যে রাইটিং এর মধ্যে, তার মধ্যে হাইলি ইমাজিনেটিভ পাওয়ার ছিল না, আবার দেখা যাচ্ছে সাবজেক্টিভ ফিলিংস ছিল না। এই বিষয়গুলো তিনি সমালোচনা করেছেন। আবার ভাষার ক্ষেত্রে সমালোচনা করেছেন যে নিউ ক্লাসিক্যাল এজের ভাষা কেমন ছিল, সাবজেক্ট ম্যাটার কি ছিল। আর তিনি বলেছেন যে রোমান্টিক যেহেতু মুভমেন্টে তিনি লিডার, সুতরাং তিনি বলেছেন আসলে যে দ্য প্রিফেস টু লিরিক্যাল ব্যালাডস, এটি ভাষাটা হবে সাধারণ ভাষা, সাবজেক্ট ম্যাটারটাও হবে সাধারণ, আবার দেখা যাচ্ছে যে ফিগারস অফ স্পিচ, মানে প্রত্যেকটা ক্ষেত্রে এক কথায় ডিরেক্টলি তিনি এখানে যে মানে তার সমালোচনা করা, এই বিষয়টা তিনি সমালোচনা করেছেন নিউ ক্লাসিক্যাল এজে। এরপরে নাম্বার 6 যে পয়েন্টটা রয়েছে তা হচ্ছে যে পোয়েট্রি ইজ সুপিরিয়র টু সায়েন্স। তিনি এই পয়েন্টটা খুব সুন্দরভাবে উল্লেখ করেছেন। এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট বলতে পারো, ফ্যাক্ট না, ডিরেক্টলি একটা পার্টই তিনি ব্যক্ত করেছেন। সায়েন্সের উপরে তিনি পোয়েট্রির মর্যাদা দিয়েছেন তার প্রেফেস টু লিরিক্যাল ব্যালাডসে। আসলে পোয়েট্রি সুপিরিয়র টু সায়েন্স এর কারণ হচ্ছে যে সায়েন্স আসলে ওইটুকুতে সীমাবদ্ধ, সায়েন্টিস্টদের মধ্যেই সায়েন্টিফিক বিষয়গুলো, আসলে সায়েন্টিস্টরা সাধারণ মানুষকে প্লিজার দিতে পারে না, আনন্দ দিতে পারে না, বা তারা অতটা প্লিজার পায় না, তাদের জীবনটা হলো সীমাবদ্ধ। কিন্তু পোয়েটদের জীবনটা দেখো, তাদের জীবনটা হলো এক্সপান্ডেড, সারা পৃথিবী মানে ব্যাপ্তি, কারণ তারা এই বিষয়গুলো নিয়ে তারা সমালোচনা করে, ফিলোসফি বের করে, তারা এই বিষয়গুলো নিয়ে
অনেকটা মানে অ্যানালাইসিস করে। আর এছাড়া তাদের এই কবিতাগুলো কি করে সাধারণ মানুষদের ব্যাপক প্লেজার দেয়। আর এটা ভাষাটা যদি আরো সহজ করে দেওয়া হয় তাহলে তো মানুষ অবশ্যই আরো প্লেজার পাবে। আর এই বিষয়টা তিনি বলেছেন, এই জন্য পোয়েট্রি ইজ সুপিরিয়র টু সায়েন্স। এরপরে নাম্বার 7 যে বিষয়টা আসে তা হচ্ছে সেট পোয়েটিক ডিকশন, রিঅ্যাকশন এগেইনস্ট সেট পোয়েটিক ডিকশন। তিনি তার প্রিফেস টু লিরিক্যাল ব্যালাডস এর রিঅ্যাকশন দেখিয়েছেন সেট পোয়েটিক ডিকশনের উপরে। সেট পোয়েটিক ডিকশন বলতে কি বোঝাচ্ছে কাদের? হ্যাঁ, অবশ্যই এটা নিউ ক্লাসিক্যাল এজের, যে সেখানে একটা সেট পোয়েটিক ডিকশন ছিল, যে কবিতার ভাষাটা অবশ্যই আর্টিফিশিয়াল হতে হবে, কবিতার ভাষাটা হাইলি ফিগারেটিভ হতে হবে। আর এটা এখানে তারা কি করবে, উপর মানে যারা যে উচ্চ শ্রেণীর মানুষদের জীবনটা তারা পর্যালোচনা করতো এবং তাদের জীবন সম্পর্কেই তারা লিখতো। কিন্তু উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ বলছেন আসলে এটা করা যাবে না, কারণ সাধারণ মানুষের মধ্যে বেশি ফিলোসফি থাকে। দ্য লাইফ অফ রাস্টিক্স, তাদের মধ্যে কিন্তু বেশি এই প্যাশন, আবেগ, ফিলোসফি এই বিষয়গুলো থাকে। সুতরাং তিনি এই বিষয়টাকে অ্যাভয়েড করেছেন। আর এজন্য তিনি এই সাধারণভাবে যে এই তার পোয়েটিক ডিকশনের জন্য যে তিনি তার পোয়েটিক ডিকশনে রিঅ্যাকশন এগেইনস্ট যে সেট পোয়েটিক ডিকশন আসলে এটা সমালোচনা করেছেন। এরপরে নাম্বার 7 যে পয়েন্টটা আসে তা হচ্ছে ইন্ডিভিজুয়াল ফ্রিডম। তিনি ইন্ডিভিজুয়াল ফ্রিডম সম্পর্কে তার প্রেফেস টু লিরিক্যাল ব্যালাডসে বলেছেন যে আসলে একজন রাইটারের লেখার ক্ষেত্রে ইন্ডিভিজুয়াল ফ্রিডম তো অবশ্যই থাকতে হবে। সেই ক্ষেত্রে তার অন্য কারো দ্বারা সে কি হতে পারবে না, যে হ্যাম্পার্ড মানে বাধাগ্রস্ত হতে পারবে না, বা অন্য কেউ তাকে বাধা দিতে পারবে না। অর্থাৎ ইন্ডিভিজুয়াল ফ্রিডমটা থাকতে হবে। আর ইন্ডিভিজুয়াল ফ্রিডমের মধ্যে যে বিষয়গুলো আসে তা হচ্ছে যে পয়েট ইন্ডিভিজুয়াল ফ্রিডম, তার লেখার ক্ষেত্রেও ইন্ডিভিজুয়াল ফ্রিডমটা তিনি দেখাবেন। সেক্ষেত্রে তার সাবজেক্টিভ ফিলিংস থাকবে, হাইলি ইমাজিনেটিভ পাওয়ার থাকবে, এই বিষয়গুলো আর কি ইন্ডিভিজুয়াল ফ্রিডমের মধ্যে আসে। আবার দেখা যাচ্ছে তার লেখার ক্ষেত্রে যে তিনি যাই তার মনে যা ইচ্ছা তিনি সেটা লিখবেন। এই ক্ষেত্রে কে কেমন ভাবে নিল তা এখানে মেইন ফ্যাক্ট নয়, এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল ফ্রিডম। মানে এটাই তিনি প্রেফেস টু লিরিক্যাল ব্যালাডসে দেখিয়েছেন। এরপরে আসে যে বিষয়টা তা হচ্ছে সেম ল্যাঙ্গুয়েজ ফর বোথ পোয়েট্রি অ্যান্ড প্রোজ। এটা নাম্বার 8। নাম্বার 8 তাহলে কি হলো, সেম ল্যাঙ্গুয়েজ ফর বোথ পোয়েট্রি অ্যান্ড প্রোজ। আসলে পোয়েট্রি এবং প্রোজের জন্য একই ভাষা হতে হবে, কিন্তু নিউ ক্লাসিক্যাল এজে কি হতো, এই ভাষাটা আসলে এক হতো না। পোয়েট্রির ক্ষেত্রে ভাষাটা একটু হাইলি ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ হতো, আর প্রোজের ক্ষেত্রে ভাষাটা বা মেট্রিক্যাল কম্পোজিশন এর ক্ষেত্রে ভাষাটা কি হতো, একটু নিচু হতো, মানে অতটা মানে ফিগারেটিভ বা হাইলি ফিগারেটিভ হতো না। আর এই বিষয়টা তিনি বলেছেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, যেহেতু তিনি তার ডিকশন হিসেবে লুসি ল্যাঙ্গুয়েজটা নিয়েছেন, সুতরাং তিনি বলছেন প্রোজ এবং পোয়েট্রির ক্ষেত্রে ভাষা দুটি একই হতে হবে, সেম, কোনো ডিফারেন্স হওয়া যাবে না। সেক্ষেত্রে তিনি বলছেন কি যে সিম্পল ভাষাটা লুসি ল্যাঙ্গুয়েজটাই তিনি কি করেছেন, রেফার করেছেন। সুতরাং দুইটার ভাষা একই হতে হবে। এরপরে নাম্বার 9 যে পয়েন্টটা আসে তা হচ্ছে empathic attack on artificial diction. empathic attack on artificial diction. empathic বলতে আমরা কি বুঝি, জোরালো। empathic শব্দের অর্থ জোরালো। attack on artificial diction, artificial বলতে কি বুঝি, কৃত্রিম যে ডিকশন গুলো ছিল। আসলে নিউ ক্লাসিক্যাল এজের রাইটার আসলে তাদের মধ্যে কোনো প্যাশন বা ফিলিংস ছিল না অতটা, যার জন্য তারা তাদের রাইটিং এর জন্য যে কৃত্রিম বিষয়গুলো এগুলোই তারা নিয়ে আসতো। আর এই বিষয়টাই যে কৃত্রিম বিষয় বলতে আমরা কি বুঝি, যে দেখা যাচ্ছে জোর করে একরকম ফিলিংস আনা, বা দেখা যাচ্ছে কারো সম্পর্কে লেখা, সেই ক্ষেত্রে প্যাশনটা কম পরিমাণে থাকা, বা ইমোশনটা ফিলিংসটা এটা খুব একটা বেশি পরিমাণে না থাকা, এটা হচ্ছে কৃত্রিমতা বুঝিয়েছেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এখানে। আর এই বিষয়টাই তিনি বলেছেন যে আসলে তা হবে না, এই এমপ্যাথিক অ্যাটাক এর উপরে, যার জন্য তিনি এই তার প্রেফেস টু লিরিক্যাল ব্যালাডসে এখানে সমালোচনা করেছেন। এরপরে নাম্বার 10 এট লাস্ট যে পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, সেটা হচ্ছে যে সেটা হচ্ছে রোমান্টিক ক্যারেক্টারিস্টিক্স অফ পোয়েট। রোমান্টিক ক্যারেক্টারিস্টিক্স অফ পোয়েট অর্থাৎ একটা কবির যে রোমান্টিক ক্যারেক্টারিস্টিক্স গুলো থাকে, চরিত্রগত যে বৈশিষ্ট্যগুলো, সেই বিষয়টা তিনি উল্লেখ করেছেন। একটা কবি কি কেমন হতে হবে, এখানে তিনি প্রশ্ন করেছেন হু ইজ এ পয়েট, বা হোয়াট ইজ মেন্ট বাই পয়েট, বা হাউ ইজ হি, এরকম যে প্রশ্ন করেছেন তিনি তার আর এই প্রেফেস টু লিরিক্যাল ব্যালাডস। আবার এরপরে আবার তিনি এটাও বলেছেন যে আসলে এ পয়েট ইজ এ ম্যান হু স্পিক্স টু মেন and he has a lively sensibility. আসলে একজন পয়েট হলো সেই মানুষ যিনি মানুষের সাথে কথাই বলেন, এবং আর এখানে যে তিনি যে কথাটা বলেন সেটা আসলে অরিজিনাল আসে কোথা থেকে, যেটা হৃদয় থেকে আসে এবং হৃদয়ে গিয়ে ডিরেক্টলি হিট করে। কি একটা ভাষা হিসাব করো, যে দ্যাট অরিজিনেটস ফ্রম দ্য হার্ট অ্যান্ড গোস ডিরেক্টলি টু দ্য হার্ট। সো এই বিষয়টা যে পোয়েট্রির ক্ষেত্রে, যে পোয়েটের বৈশিষ্ট্যর ক্ষেত্রে ক্যারেক্টারিস্টিক্স। তারপর দেখা যাচ্ছে যে একজন কবি দেখছে
যে সাবজেক্টিভ ফিলিংস থাকবে, আবার তার হাইলি ইমাজিনেটিভ পাওয়ার, রোমান্টিক বৈশিষ্ট্য, কবিতার বৈশিষ্ট্য তো এই দুইটাই প্রধানত জানোই। আর সুতরাং এই কয়েকটা বিষয়ের উপর তিনি এই তার প্রিফেস টু লিরিক্যাল ব্যালান্স বলেছেন। আর এই জন্যই এই প্রিফেস টু লিরিক্যাল ব্যালান্সকে বলা হয় দ্য আনঅফিশিয়াল ম্যানিফেস্টো অফ ইংলিশ রোমান্টিক মুভমেন্ট। সো আশা করি পয়েন্টগুলো খুব তোমার ক্লিয়ার হয়ে গেল, পয়েন্টগুলো তোমার একদম ক্লিয়ার হয়ে গেছে। আর কনক্লুশন পার্ট যেটা থাকে, এই কনক্লুশন পার্টটা অবশ্যই তুমি তোমার ক্রিয়েটিভিটি দেখাবে। আর অবশ্যই এখানে তুমি যে প্রিফেস টু লিরিক্যাল ব্যালান্স অ্যাজ ম্যানিফেস্টো অফ ইংলিশ রোমান্টিক মুভমেন্ট এ সম্পর্কে দুটা লাইন লিখে দিবে। এক্ষেত্রে তোমার এন্ডিং পার্টটা খুব সুন্দর হবে এবং ক্রিয়েটিভ হবে আশা করি, যেহেতু পয়েন্টগুলো দেওয়া হচ্ছে। সো যদি ভিডিওটা তোমার ভালো লাগে তো অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে এবং তোমার বন্ধুদের সাথে তা শেয়ার করবে। অবশ্যই অবশ্যই কমেন্ট করবে এই প্রশ্নটা, যেহেতু পরীক্ষার আগে দেওয়া হচ্ছে, কেমন লাগলো তোমার। আর তোমার বন্ধুরা যাতে উপকৃত হতে পারে এই জন্য তার সাথে অবশ্যই তুমি শেয়ার করবে, এতে করে তোমার সবাই বেনিফিটেড হবে। সো আজ আর নয়, পরবর্তীতে দেখা হবে অন্য একটা লেকচার নিয়ে। ততদিন সুস্থ থাকবে, সুন্দর থাকবে, পিআরসির সাথে থাকবে। আর আশা করি দুইটা রিক্রিটিসিজম এক্সামটা খুবই ভালো হবে। সো বেস্ট অফ লাক।